শ্রাবণ ঘাড় কাত করে বলল, শাশুড়ি আম্মা, আমার শ্বশুরের কসম, আপনি বলবেন না যে আমি এসেছি। মাহিমা বেগম আর কোনো কথা বললেন না। কি আর বলবেন, এখানে শ্রাবণকে শুয়ে পড়তে বলে চলে গেলেন। শ্রাবণ বুঝে শুনেই এমন কথা বলেছে যে মাহিমা বেগম আর কোনো কথাই বলতে পারলেন না। শ্রাবণ রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে দাঁড়ালো। হিয়া কাচুমাচু হয়ে শুয়ে আছে। শ্রাবণ এগিয়ে গিয়ে হিয়াকে ঘেঁষে শুয়ে জড়ানো গলায় বলল, বৌজান, ও বৌজান, আমার দিকে ঘোরো, একটু আদর করি। হিয়ার মাথা এমনি ঝিম মেরে আছে, আর এই মুহূর্তে শ্রাবণের কথাগুলো ভাবলো স্বপ্ন দেখছে। শ্রাবণ হিয়ার কোমরে সুড়সুড়ি দিল। হিয়া বিরক্ত হয়ে বলল, আম্মু, মাথা ব্যথা করছে, এমন করো না তো। শ্রাবণ হিয়ার পিঠে নাক ঘষতে ঘষতে বলল, উফ, কতদিন পরে বৌজান। হিয়ার মস্তিষ্কে কথাগুলো পৌঁছাতেই ও ধরফরিয়ে উঠে বসলো। শ্রাবণ ওর ওঠা দেখে ভয় পেয়ে নিজেও উঠে বসলো। হিয়া শ্রাবণকে সামনে দেখে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপনি কোথায় ছিলেন? কেউ আপনার খোঁজ দিতে পারছিল না কেন? মিরাজ নাকি আপনাকে তুলে নিয়ে গেছিল? শ্রাবণ হিয়াকে সোজা করে বলল, কেতো না তো, তোমার কান্না আমার সহ্য হয় না, জানো না? একদম কান্না করবে না, ফিরে এসেছি তো এখন। হিয়া চোখ মুছে শ্রাবণের গালে হাত রাখলো। শ্রাবণের কপালে ব্যান্ডেজ করা, সেটা এতক্ষণ খেয়ালই করেনি। মাথায় কি হয়েছে? বাড়ি মেরেছে নাকি? অনেক কেটেছে? একটু কেটেছে। অসুস্থ বোধ করছেন কি? শ্রাবণ সম্মতি জানিয়ে বলল, খুব অসুস্থ বোধ করছি। হিয়া বিছানা থেকে নামতে নামতে বলল, দাঁড়ান, আমি মাকে বলে ডাক্তার আনতে বলছি। শ্রাবণ হিয়ার হাত ধরে পুনরায় বিছানায় এনে বলল, ডাক্তার আনলেও ঠিক হবে না তো? কেন? ডাক্তার বলেছে বউয়ের কাছে থাকতে, তাহলেই নাকি ভালো হবে। হিয়া শ্রাবণের বুকে কিল মেরে বলল, সিরিয়াস কথা বলছি আর আপনি মজা করছেন। শ্রাবণ এক ঝটকায় হিয়াকে শুয়ে দিয়ে নিজে তার উপর শুয়ে বলল, চুপ, আর একটাও কথা বলো না। আজ আমি যা বলবো তাই হবে। আপনি তো অসুস্থ, তো বউ পেলে সুস্থ হব। কিন্তু আমি মাকে সকালে যা বলার বলবে, এখন অন্য কথা বলো। কি বলবো? হাসো একটু, কতদিন হাসি দেখি না। আর এই 2 দিনে তো মনে হয় আমার চিন্তায় হাসি চাঙ্গে উঠিয়ে দিয়েছো, এখন হাসো। হিয়ার শুকনো মুখে না চাইতেও হাসি ফুটে উঠল। শ্রাবণের নাকে নাক ঘষে বলল, অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আর ভয় পেতে হবে না। 1 সপ্তাহ তোমার কাছেই থাকবো, ঘুরবো ফিরবো আর আদর করবো। আপনার মুখে কিচ্ছু আটকায় না, তাই না? শ্রাবণ হেসে বলল, না, একটু আটকায় না। আর পরের বউকে বলছি নাকি যে আটকাবে? আপনার সাথে কথায় পারা যাবে না। শ্রাবণ বলল, একদম চুপ, কোনো কথা না। পরদিন সকাল 7টা, তৌকির চৌধুরী আর সাবিহা চৌধুরী ড্রয়িং রুমে বসে পুলিশকে শ্রাবণের কথা বললেন। পাশে মাহিমা বেগম দাঁড়িয়ে আছেন, কিন্তু কোনো কথা বলতে পারছেন না। শ্রাবণ কি একটা কথা বলে ওনাকে একেবারে আটকে দিয়েছে। হিয়া ফুরফুরা মন নিয়ে রুম থেকে বেরোলো শ্রাবণের জন্য কফি বানাতে। শ্রাবণ শাওয়ার নিয়ে বেরিয়ে আসতে আসতে ও ততক্ষণে কফি নিয়ে চলে আসবে, যেই ভাবা সেই কাজ। হিয়া নিচে নামলো, সবার নজরে গেল ওর দিকে। কালকে রাতে যে মেয়ের কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে গেছিল, আর সকালে এই মেয়ে কি হাসি খুশি হয়ে রয়েছে। শ্রাবণ যে এসেছে এই কথা কেউ জানে না, এটা হিয়া তখনও টের পায়নি। ও কিচেনে এসে কফি বানানোর জন্য চুলায় পানি বসালো। নেহা আর ফাহিমা বেগম তাকিয়ে রইলেন। হিয়া কোনো দিকে খেয়াল না করে কফি বানিয়ে নিয়ে ড্রয়িং রুমে এলো। অতঃপর মুস্কি হাসতে হাসতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। তৌকির চৌধুরী ভাবুক গলায় বললেন, এই সাবিহা, এই মেয়ে কি তোমার ছেলের শোকে পাগল হয়ে গেল নাকি? ও কার জন্য কফি বানিয়ে নিয়ে গেল? সাবিহা চৌধুরীও একই কথা বললেন। পাশে দাঁড়িয়ে মাহিমা বেগম শুধু দেখছেন, কিচ্ছু বলছেন না। সাবিহা চৌধুরী তাকে জিজ্ঞাসা করলেন, আপা, কিছু বলছেন না যে? হিয়ার কিছু হলো নাকি? উত্তরে মাহিমা বেগম বললেন, না আপা, কিছু হয়নি, একটু ধৈর্য ধরুন, সবই বুঝতে পারবেন। হিয়া রুমে এসে কফিটা সাইড টেবিলে রাখলো। শ্রাবণ ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়ে এলো, পরনে শুধু টাওয়েল। হিয়াকে এক নজর দেখে শার্ট বের করে আয়নার সামনে এসে দাঁড়ালো। আয়না নিজেকে দেখতে দেখতে শার্ট পরলো। পরক্ষণেই আবার শার্ট খুলে ফেলে দিয়ে টি শার্ট বের করে পড়লো। হিয়া জিজ্ঞাসা করলো, শার্টেই তো ভালো মানিয়েছিল, খুললেন কেন? শ্রাবণ আয়নায় হিয়ার দিকে তাকিয়ে বলল, রাতে কি করেছো ভুলে গেছো? কই, আমার জানা মতে তো কিছুই করিনি। শ্রাবণ কাছে এসে বলল, দেখো, ঘাড়ে নখ দিয়ে খামচি মেরে কি করেছো? শার্ট পরলে তো বোতাম খোলা থাকবে, দেখাও যাবে, তাই টি শার্ট পরেছি। আর যদি এই নখ নিয়ে রাতে ঘুমাতে এসেছো আমার কাছে, তাহলে এক ধাক্কা দিয়ে ফেলে দেব। হিয়া দোপাটি বের করে হেসে বলল, আসলে দিয়ে ফেলেছি, কিছু মনে করবেন না। শ্রাবণ প্যান্ট পরে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো, চুলগুলো ঠিক করে পারফিউম দিয়ে বিছানার কাছে এসে কফি হাতে নিল। হিয়া রুম থেকে বেরিয়ে গেল। শ্রাবণ কফি খাওয়া শেষ করে রুম থেকে বেরোলো। ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে বসে থাকা সবাই উঠে দাঁড়ালো, যেন দিনের বেলা চোখের সামনে তারা দেখতে পাচ্ছেন। সব জায়গায় শ্রাবণকে খুঁজে না পাওয়ায় পরিস্থিতি তোলপাড় হয়ে আছে। আর এদিকে শ্রাবণকে ড্রয়িং রুমে দেখে সবাই হতবাক। শ্রাবণ সবার দৃষ্টি আকর্ষণ করে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। পেছনে হিয়া দাঁড়িয়ে আছে। তৌকির চৌধুরী, সাবিহা চৌধুরী আর কাব্য উঠে দাঁড়ালো। শ্রাবণ সোজা গিয়ে সোফায় বসলো। এরপরে রিমোটটা নিয়ে টিভি অন করলো। নিজের নিখোঁজের নিউজটা খুঁজতে লাগলো। তৌকির চৌধুরী শ্রাবণের পাশে বসে অবাক কণ্ঠে বললেন, বাবা, তুমি ফিরে এসেছো? শ্রাবণ টিভির দিকে দৃষ্টি রেখে ছোট্ট করে বলল, সাবিহা চৌধুরী শ্রাবণের আরেক পাশে বসে বললেন, কখন এসেছো তুমি? রাতে। রাতে কখন? আর ডাকলে না কেন? তোমরা সবাই ঘুমিয়েছিলে বলে ডাকিনি, আমারও খুব ঘুম পাচ্ছিল, তাই শুয়ে পড়েছিলাম। তবুও ডাকতে। আমরা তোমাকে নিয়ে কতটা টেন্স ছিলাম তুমি ভাবতে পারছো? আর রাতে ফিরে তুমি বললেই না।
এই বলে সাবিয়া চৌধুরী মাহিমা বেগমের দিকে তাকিয়ে বললেন, আপা রাতে তো হিয়ার কাছে ছিলেন, শ্রাবণ ফিরে এসেছে দেখেছেন তো, আপনি জানাতেন। মাহিমা বেগম শ্রাবণের দিকে তাকিয়ে সাবিহা চৌধুরীকে বললেন, আপা কি বলবো, শ্রাবণী বলতে না করেছিল। বললাম যে সবাই চিন্তা করছে, ও শেষে এমন কথা বলেছে যার কারণে বলতে পারিনি। হিয়া এগিয়ে এসে বলল, কি বলেছিল আম্মু? ও কিছু না, যা বলার বলেছে। ওটা আমাদের শাশুড়ি আর জামাইয়ের ব্যাপার। শ্রাবণ হেসে বলল, ধন্যবাদ মা। যেহেতু এটা শাশুড়ি আর মেয়ের জামাইয়ের চুক্তি ছিল, সেহেতু এটা নিয়ে আর কেউ কোনো কথা বাড়ালো না। তবে শ্রাবণের হাসি দেখে সাবিহা চৌধুরী বলে উঠলেন, শ্রাবণ নিশ্চয়ই শয়তানি কিছু করেছো। শ্রাবণ ফিচেল হেসে বলল, আমি কিচ্ছু শয়তানি করিনি, আসলে ঘুমে চোখে দেখলাম না, তাই আর কাউকে বলার মুড হয়নি। হিয়াকেও বলতে চেয়েছিলাম না, শুয়ে পড়েছিলাম, তবে দেখলাম ও আমাকে দেখে ধপ করে উঠে বসলো। হিয়া শ্রাবণের কথা শুনে অবাকের শেষ প্রান্তে। রাতে কত নাটক করলো আর এখন সবার সামনে কি সুন্দর মিথ্যা বলছে। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে চোখ মারল। হিয়া মুস্কি হেসে মাথা নিচু করে কিচেনে চলে গেল। নেহা আর ফাতিমা বেগম ছিল সেখানে। হিয়া পাশে দাঁড়িয়ে সবজি কেটে দিচ্ছিল। নেহা হিয়াকে একটু ধাক্কা দিয়ে রসিকতা করে বলল, ভাসুর মশাই কি সত্যি এসে ঘুমিয়ে পড়েছিল? মনে তো হয় না। হিয়া হেসে বলল, তুই গিয়ে জিজ্ঞেস করে আয়। ছি কি বলছিস, লজ্জা পাবো। এদিকে টিভিতে আরো একটা নিউজ এলো, যেখানে বলছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ওনার তাহসির চৌধুরী শ্রাবণের নিখোঁজ হওয়ার পেছনে যার হাত রয়েছে সে আর কেউ নন, মনিরুল ইসলাম মনিরের একমাত্র ছেলে মিরাজ। আশা করা যায় পারিবারিক শত্রুতার জন্যই এমন করেছে। শ্রাবণ নিউজটা শুনে হাসছে, এদিকে বাড়ির সবাই শুনেও হতভম্ব। সাবিহা চৌধুরী বলেই বসলেন, এই মিরাজের লজ্জা বলতে কিচ্ছু নেই, তবে এবার ভালো হয়েছে। থানা থেকে ফোন এলো। তৌকির চৌধুরী কাব্যকে নিয়ে চলে গেলেন বাইরে। সাবিহা চৌধুরীও রেডি হয়ে চলে গেলেন। মাহিমা বেগম রুমে চলে গেলেন ব্যাগপত্র গোছাতে। শ্রাবণও যখন ফিরে এসেছে আর হামিদ শিকদারও বাড়িতে একা, তাই চলে যাবেন। ড্রয়িং রুমে তখন শ্রাবণ একা বসে টিভি দেখছিল। হিয়া, নেহা আর ফাহিমা বেগম কিচেনে। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে হাই তুলে বলল, বৌজান একটু এদিকে এসো না। হিয়া এগিয়ে এসে বলল, কি বলুন? কাছে এসো, একসাথে বসে থাকি। এখন না, কাজ আছে। কাজ পরে করবে, এখন এখানে আসো। হিয়া পুনরায় কিচেনের দিকে চলে যেতে যেতে বলল, পারবো না, এখন আসতে বলেছি, আসো। পারবো না। শ্রাবণ নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, উফ, কি বুকে ব্যথা বেড়ে গেল নাকি? উফ, কি যে ব্যথা করছে। হিয়া পেছনে ফিরে তাকালো, তারপর আবারও ফিরে এলো শ্রাবণের কাছে। বলল, বুকে ব্যথা করছে? শ্রাবণ মাথাটা হালকা উপর নিচ নাড়িয়ে বলল, খুব ব্যথা করছে। হাত দিয়ে দেখো কেমন ধুকধুক শব্দ হচ্ছে। হিয়া চিন্তিত হয়ে হাতটা শ্রাবণের বুকে রাখতেই শ্রাবণ ওর হাত খপ করে ধরে পাশে বসিয়ে নিল, আর এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বসে রইল হিয়ার ছুটে যাওয়ার সাধ্য নেই। শ্রাবণ বলল, ভালোই ভালোই বলেছিলাম না, এলে না, এখন বলো পারবো না। ছাড়ুন, আমি এখন বসে টিভি দেখবো না, না দেখলেও বসে থাকতে হবে। পারবো না। কিচেন থেকে ফাহিমা বেগম হিয়াকে বললেন, হিয়া বসেই থাকো না। হিয়া গলা উঁচিয়ে বলল, কেন শুধু শুধু বসে থাকতে যাব বলুন তো? ওনার খেয়ে দিয়ে কাজ নেই, অসময়ে টিভি দেখবে, এমনি রাতে কত নাটক করলো। শ্রাবণ হিয়ার কোমরে চিমটি মেরে আস্তে করে বলল, ভালো করে বসবে কি নাকি তুলে আছাড় মারবো? আছাড় পরে মারবেন, এখন বলুন মাকে রাতে কি বলেছিলেন? শ্রাবণ হিয়ার কানের কাছে আস্তে করে বলল, শাশুড়ি আমাকে বলেছিলাম শ্বশুরের কসম আপনি কাউকে বলবেন না যে আমি এসেছি। এই শুনে হিয়া ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল, কথা বলার ভাষাও পেল না। কোনো মেয়ের জামাই কি শাশুড়িকে এমন কসম দিতে পারে? ওর জানা ছিল না। হিয়া শেষে ফিক করে হেসেই দিল। শ্রাবণ রয়ে শয়ে বসে হিয়ার কাঁধে হাত রাখলো। মিনিট দুয়েক পরে শ্রাবণ হিয়ার গালে চুমু খেয়ে বলল, রুমে চলো না, একটা সিরিয়াস কথা বলবো। এখানেই বলুন। না, রুমে চলো, এখানে ফিরে আসবে না, সবাই শুনে নেবে। কেউ শুনবে না, ওরা কিচেনে কাজ করছে। শ্রাবণের ফোনটা বেজে উঠল। ও ফোনটা নিয়ে উঠে যাওয়ার আগে নেহাকে বলে গেল, নেহা একটু ওপরে আসো তো, একটা কাজ আছে। আসছি ভাইয়া। হিয়া হাফ ছেড়ে কিচেনে চলে এলো আর নেহা চলে গেল। শ্রাবণের রুমে এসে বলল, হ্যাঁ ভাইয়া বলুন। নেহা অস্থির পায়ে শ্রাবণের রুম থেকে বেরিয়ে গেল। নিচে এসে হিয়াকে বলল, হিয়া ভাইয়া তোকে ওপরে যেতে বলেছে, তার বুকে নাকি ব্যথা বেড়েছে। হিয়া হেয়ালি করে বলল, সব আমাকে রুমে নেওয়ার ধান্দা, যাবো না বলছি যাবই না। আরে সত্যি বুকে ব্যথা করছে, মিথ্যে কথা। একটু আগেও তো বললো তখন তো ব্যথা ছিল না। তুই বুঝতে পারছিস না হিয়া, ভাইয়া আমাকে কথা বলার জন্য ডেকেছিল, তখন আচমকাই বলে উঠলো বুকে ব্যথা। আমি কি তোকে মিথ্যা বলবো? তাড়াতাড়ি যা। হিয়া নেহার কথা বিশ্বাস করে দৌড়ে চলে গেল উপরে। ফাহিমা বেগম যেতে নিলে নেহা তার হাত ধরে আটকালো। ফাহিমা বেগম বললেন, কি হলো? হাত ধরলে কেন? দেখে আসি শ্রাবণের কি হলো। নেহা হেসে বলল, আন্টি আপনি বুঝতে পারেননি, ভাইয়া হিয়াকে রুমে নিতেই বুকের ব্যথার কথা বলেছে আমাকে। ও এবার বুঝেছি। হিয়া রুমে এসে শ্রাবণকে শুয়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে পাশে বসলো। শ্রাবণ চিত হয়ে বুকে হাত দিয়ে শুয়ে আছে। হিয়া শ্রাবণের বুকে হাত রেখে বলল, খুব ব্যথা করছে? ডাক্তার ডাকবো? না। কেন? বলছেন যে বুকে ব্যথা করছে, ডাক্তার না ডাকলে ঠিক হবে কি করে? শ্রাবণ ফিচেল হেসে বলল, কিচ্ছু হয়নি তো আমার, আপাতত বউ পেলে ঠিক হব।
হিয়া চোখ রাঙিয়ে তাকিয়ে বালিশটা নিয়ে শ্রাবণকে মারতে শুরু করলো। শ্রাবণ বালিশের বাড়ি আটকাতে বলল, আরে মারছো কেন? ঠিকই তো বলেছি, তোমাকে কাছে না পেলে মনটা ভালো লাগে না, তাই বুকটাও ব্যথা করে। অসভ্য লোক, সবসময় শুধু বউ বউ করেন। তাহলে কি করব? আমার কাজই এটা। আর আমি এবার বলেই এসেছি, বাড়িতে এলে কিন্তু ছাড়বো না। তাই বলে সবার সামনে ডাকবেন, চুমু খাবেন? শ্রাবণ হিয়ার হাত ধরে উঠে বসে বলল, তাহলে কি শুধু রাতে ডাকবো? রাতটা খুব ছোট, বউ পেয়ে মন ভরে না, দিনেও কাছে রাখতে মন চায়। ছি, ভদ্রলোকের ঘরের ছেলে কেমন করে কথা বলে। শ্রাবণ বিছানা থেকে নেমে হিয়াকে পাজা কোলে করে নিয়ে ব্যালকনিতে চলে গেল। নিজে দোলনায় বসে হিয়াকে কোলের উপর বসালো। এরপরে হিয়ার ঘাড়ে থুতনি রেখে মোলায়েম কণ্ঠে বলল, আমার একটা জিনিস চাই, দেবে আমাকে? কি জিনিস চান বলুন? আগে বলো দেবে, তারপর বলবো। ঠিক আছে দেবো, এখন বলুন। শ্রাবণ শ্বাস ছেড়ে গভীর গলায় বলল, আমার ছোট্ট একটা পরিচয়, যে আমার কোল জুড়ে থাকবে, আমার এই সারা বাড়ি হাঁটি হাঁটি পায়ে ঘুরে বেড়াবে, থেকেই আমাকে বাবা বলে ডাকবে, বলবে আমাকে নিয়ে ঘুরতে যাও, চকলেট কিনে দাও। হিয়া লাজুক হেসে মুখ ঢেকে নিল। শ্রাবণ হেসে বলল, লজ্জা চাঙ্গে উঠিয়ে ফেলতে হবে এখন থেকে। এখন বলো, যা চাই দেবে নাকি দেবে না? হিয়া হেসে বলল, আপনি যা চান তাই হবে। শ্রাবণ খুশি হয়ে হিয়াকে জড়িয়ে ধরে রাখলো। বেলা 11টার দিকে তৌকির চৌধুরী, সাবিহা চৌধুরী আর কাব্য ফিরে এলো থানা থেকে। কেউই সকালের খাবার খাননি, তাই ফ্রেশ হয়ে সবাই খেতে বসলো। ফাহিমা বেগম সব কাজ শেষ করে চলে গিয়েছেন। হিয়া আর নেহাই খাবার বেড়ে দিলেন। সাবিহা চৌধুরী খেতে খেতে হিয়াকে জিজ্ঞাসা করলেন, হিয়া, শ্রাবণ খেয়েছে? মাত্র খেলো, আপনাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিল। ও ভালোই হয়েছে, খেয়ে নিয়েছে। এখন কি করছে? রুমেই শুয়ে আছে। সবার খাওয়া হয়ে গেলে হিয়া আর নেহাও টেবিলে বসে খাবার খেয়ে কিচেন গুছিয়ে যার যার মতো রুমে চলে গেল। এর একটু পরে ড্রাইভার এলেন মাহিমা বেগমকে নিতে। তিনি সবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দুপুরে শ্রাবণ শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছিল। হিয়া দুপুরের খাবার খেয়ে রুমে ফিরল। শ্রাবণ চট্টগ্রাম যাওয়ার পর থেকেই দুপুরে কিছু খায় না। শরীরটাকে ফিট রাখার জন্য একেবারে অল্প খাবার খায়। সেই হিসাবে হালকা খাবার খেয়ে শুয়ে আছে। হিয়া এসে ওর পাশে শুলো। রাতে ভালো করে ঘুম হয়নি বলে এখন একটু ঘুমাবে। হিয়া শ্রাবণের থেকে ফোনটা নিয়ে বালিশের নিচে রাখলো। এরপরে শ্রাবণের বুকের উপর শুয়ে শ্রাবণের হাতটা মাথায় নিয়ে বলল, মাথায় একটু হাত বুলিয়ে দিন, ঘুমাবো। ঠিক আছে। শ্রাবণ হিয়ার আবদার শুনলো, হাত বুলিয়ে দিতে শুরু করলো। মিনিট 2 পরে আবার শ্রাবণের ফোনটা বেজে উঠল। হিয়া মাথা তুলে তাকালো। শ্রাবণ হাত বাড়িয়ে বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে দেখলো থানা থেকে পুলিশ অফিসার কল দিয়েছে। ফোনটা রিসিভ করে কানে নিল। হ্যাঁ পুলিশ অফিসার, বলুন। স্যার, আপনাকে একটু কষ্ট করে থানায় আসতে হবে। হঠাৎ কেন? মিরাজ কিছু বলতে চায় আপনাকে। ওকে, আসছি। তো এই পর্বটা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব ভিডিও শেষে, ঝটপট দেখে ফেলুন।